হ্যাঁ, আজকে হচ্ছে আমরা লেকচার 4 শুরু করব। লেকচার 4 এ হচ্ছে কিছু বেসিক ধারণা হচ্ছে আমরা মিড পরীক্ষার আগে দিয়েছিলাম, রাইট? সো ওখানে হচ্ছে আমরা যেমন ডাটা প্রি প্রসেসিং বা নেট বেস ক্লাসিফায়ার আলোচনা করার পর হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স কি, জাস্ট এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং কনফিউশন ম্যাট্রিক্স বেসিক্যালি কিভাবে কাজ করে বা কেন কাজ করে, কনফিউশন ম্যাট্রিক্স এর প্রয়োজনীয়তাটা কি, সেটা আমরা হচ্ছে আলোচনা করেছিলাম যতদূর আমার মনে পড়ে। তো কনফিউশন ম্যাট্রিক্স বেসিক্যালি হচ্ছে আমরা গতকালকে হচ্ছে একটা কতগুলো অ্যালগরিদমের নাম বলেছিলাম। এর মধ্যে হচ্ছে তোমার সুপারভাইজড অ্যালগরিদম আছে কিছু, আবার কিছু হচ্ছে আনসুপারভাইজড অ্যালগরিদম, রাইট? সুপারভাইজড অ্যালগরিদম গুলোর মধ্যে হচ্ছে আমরা নেট বেস, তারপর হচ্ছে বা হচ্ছে সুপারভাইজড আনসুপার সব মিলে নেট বেস, সাপোর্ট ভেক্টর মেশিন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এই যে অ্যালগরিদম গুলো আছে, এক একটা অ্যালগরিদমের কাজ কি বলতো? এক একটা অ্যালগরিদমের কাজ হচ্ছে আমি যখন এই অ্যালগরিদম গুলো কোনো ডাটা সেটের উপর অ্যাপ্লাই করব, তখন ওই ডাটা সেট আসলে এক্স্যাক্টলি কেমন রেজাল্ট দিচ্ছে। তো এখন মনে করো তুমি একটা সেম ডাটাবেস, ঠিক আছে, মনে করো হচ্ছে একজন পেশেন্টের ডাটাবেস। তো পেশেন্টের ডাটাবেসের উপরে তুমি যখন, আচ্ছা, মনে করো হচ্ছে ডায়াবেটিস এর পেশেন্টের ডাটাবেসের উপরে তুমি হচ্ছে 3টা অ্যালগরিদম ইউজ করলা, রাইট? আমি একটু স্ক্রিনে দেখাচ্ছি। একটা হচ্ছে মনে করো, দেখো, যেমন করো হচ্ছে তুমি এসবিএম অ্যাপ্লাই করলা। এসবিএম মানে কি? সাপোর্ট ভেক্টর মেশিন। 2 নাম্বার হচ্ছে তুমি মনে করে অ্যাপ্লাই করলা হচ্ছে নেট বেস, নেট বেস অ্যালগরিদম অ্যাপ্লাই করলা। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে তোমার র্যান্ডম ফরেস্ট। এই 3টা অ্যালগরিদম অ্যাপ্লাই করছো, করার পরে এখন কোন অ্যালগরিদমটা আসলে এক্স্যাক্টলি ভালো রেজাল্ট দিচ্ছে, কোনটার রেজাল্ট ভালো, তোমার তো এটাও এনশিওর করা দরকার যে আমি যে 3টা অ্যালগরিদম একই ডাটা সেটের উপর অ্যাপ্লাই করলাম, মানে একই ডাটা সেট বলতে হচ্ছে সেম ডাটা সেট। তোমার কাছে একজন পেশেন্ট, 100 জন পেশেন্টের ডাটা আছে। এই ডাটার মধ্যে হচ্ছে তুমি এখন এই ডাটা অ্যানালাইসিস করে, যেমন তোমরা মিড টার্ম পরীক্ষা হচ্ছে দেখছো এখানে 4 জন বা 5 জন পেশেন্টের ডাটা ছিল, তাদের ফ্লু আছে এবং নাই, এই ধরনের কম্বিনেশন, তাই না? তো সেটা যে তুমি হচ্ছে ফ্লু আছে কি নাই সেটা তুমি হচ্ছে এনশিওর করছো কোন ডাটাবেস, কোন অ্যালগরিদম ইউজ করে? নেট বেস। এখন যদি আমি তোমাকে বলি যে এই ডাটাবেসের উপরে তুমি নেট বেস অ্যাপ্লাই করো, সাপোর্ট ভেক্টর মেশিন অ্যাপ্লাই করো, র্যান্ডম ফরেস্ট অ্যাপ্লাই করো, এবং অ্যাপ্লাই করার পরে দেখো যে কোন অ্যালগরিদমটা হচ্ছে ভালো ফলাফল দেয়। কারণ সব অ্যালগরিদম কি সেম রেজাল্ট দেবে সব সময়? সো এই জিনিসটা বের করার জন্য যদি আমরা চাই যে আসলে আমি যে অ্যালগরিদমটা অ্যাপ্লাই করছি সেই অ্যালগরিদমটা এক্স্যাক্টলি ভালো রেজাল্ট দিচ্ছে কিনা, তো সেইটা বের করার জন্য যেই প্যারামিটারটা নিয়ে কাজ করা হয় বা যে মেট্রিক্সটা নিয়ে কাজ করা হয় সেটাকে আমরা বলি কি? কনফিউশন মেট্রিক্স। তো কনফিউশন মেট্রিক্স যেকোনো একটা টেবিল, যেকোনো একটা টেবিল হচ্ছে তোমার 4টা ভ্যালু থাকবে। এক্সকিউজ মি, ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। তাহলে কয় ধরনের ভ্যালু? 4 ধরনের ভ্যালু। এই 4 ধরনের ভ্যালুর বিভিন্ন ধরনের ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি বের করি দেখো তো? কনফিউশন ম্যাট্রিক্স ইজ এ টেবিল দ্যাট ইজ অফেন ইউজড টু ডেসক্রাইব দ্য পারফরম্যান্স অফ এ ক্লাসিফিকেশন মডেল। তাহলে ক্লাসিফিকেশন মডেল, যেমন আমরা নেট বেস কি, এটা একটা ক্লাসিফিকেশন মডেল কিনা? আবার সাপোর্ট ভেক্টর মেশিন, এটা একটা ক্লাসিফিকেশন মডেল, তাই না? তারপর র্যান্ডম ফরেস্ট, এটা একটা ক্লাসিফিকেশন মডেল। সো বেসিক্যালি আমরা হচ্ছে যে সকল ক্লাসিফিকেশন মডেলগুলো অ্যাপ্লাই করব আমাদের ডাটাবেজের উপরে, সেই অ্যাপ্লাইড মডেলগুলোর মধ্যে কোনটার পারফরমেন্স কেমন, কোনটার পারফরমেন্স ভালো, কোনটার পারফরমেন্স কম্পারেটিভলি খারাপ, সেটা জানার জন্য হচ্ছে আমরা নরমালি যেই ম্যাট্রিক্সটার মাধ্যমে হচ্ছে কোন একটা অ্যালগরিদমের পারফরমেন্স মেজারমেন্ট করি সেটাকে আমরা কি বলি? কনফিউশন ম্যাট্রিক্স। তাহলে কনফিউশন ম্যাট্রিক্স কি কাজ করে? ক্লাসিফায়ার বা মেশিন লার্নিং এর যে অ্যালগরিদম গুলো আছে সেই অ্যালগরিদম গুলোর মধ্যে কোনটার পারফরমেন্স কেমন সেটা বের করে। এখন পারফরমেন্স বের করে আমরা কিভাবে? মনে করো তুমি একজন স্টুডেন্ট, তোমার পারফরমেন্স আমি মেজার করবে কিভাবে? তুমি কত মাটি কাটতে পারো সেটা দিয়ে? না স্যার, রেজাল্ট দেখি। রেজাল্ট দিয়ে, অথবা হচ্ছে তোমার জানার পরিধি কেমন, তাই না? ঠিক সেম ভাবে এই এক একটা অ্যালগরিদমের পারফরমেন্স মেজার করার জন্য তোমার কয়েকটা পয়েন্ট আছে। এর মধ্যে একটা হচ্ছে তোমার কি বলে এটাকে, অ্যাকুরেসি, তারপর হচ্ছে কি বলে সেনসিটিভিটি, তারপর স্পেসিফিসিটি, F1 স্কোর। এই ধরনের কয়েকটা ভ্যালু আছে, কয়েকটা টার্ম আছে। এই টার্মগুলোর মাধ্যমে বেসিক্যালি কোন অ্যালগরিদমের পারফরমেন্স মেজার করা হয়। ওকে, সো পারফরমেন্স মেজার করে আমরা কি করি? যে কোনো একটা অ্যালগরিদমের ভিজুয়ালাইজেশন করি, একটা গ্রাফিক্যাল ভিউ নিয়ে আসি। সো উই কম্পেয়ার ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাসকে উইথ দ্য আদার ক্লাস, এন্ড সি হাউ মেনি স্যাম্পলস আর
মিসক্লাসিফাইড। যে আমরা যখন একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সাথে কম্পেয়ার করি তখন আমরা বুঝতে পারি যে আসলে কতগুলা ডাটা আছে এক্সাক্ট দেওয়া আছে, কতগুলা ডাটা ভুল দেওয়া আছে। সো এটা করার জন্য আমরা কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সো কনফিউশন ম্যাট্রিক্সে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। একটা হচ্ছে তোমার ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ। ঠিক আছে? সো এখানে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ এটা হচ্ছে কি জিনিস বলছে? ট্রু পজিটিভের কথা কোনটা? যে সত্য হবে, তুমি হচ্ছে প্রেডিকশন করছো ট্রু। ট্রু মানে কি? আমরা যদি 0 এবং 1 দুইটাকে যদি কম্পেয়ার করি তাহলে 1 মানে কি? ট্রু। 1 মানে ট্রু আর 0 মানে হচ্ছে ফলস। এখন তুমি কোন একটা ডাটা সেটের উপর হচ্ছে তুমি প্রেডিকশন করছো কি ফ্লু আছে, ফ্লু আছে, এটা ট্রু। এখন যখন তুমি ওই স্যাম্পল অ্যানালাইসিস করলে এবং প্রেডিকশনের আউটপুট আসলো, এখন দেখা গেল কি না আসলেই তার ফ্লু আছে। ঠিক আছে? তো তুমি যেটা প্রেডিকশন করেছো যখন সেটাই হয় সেটাকে আমরা কি বলি? ট্রু পজিটিভ। এক্স্যাক্টলি। ঠিক আছে? এখন তুমি কিভাবে প্রেডিকশন করলা? তুমি তো ডাটা অ্যানালাইসিস করে প্রেডিকশন করবা। তো তুমি যদি ডাটা অ্যানালাইসিস করে যেটা হওয়ার কথা সেটাই যদি হয়, সেই রেজাল্টটা কি ভালো না খারাপ? ভালো। আবার অনেক ভালো, সময় কি হয়, আমি যেটা ডাটা অ্যানালাইসিস করে যেটা চাচ্ছি সেটা হয় না, কিন্তু আমি আমি হচ্ছে কি প্রেডিকশন করেছি। দেখো আচ্ছা পরেরটা বলতেছি, তারপর দেখো আমি ট্রু নেগেটিভ। এবার আসো, নেগেটিভ প্রেডিকশন করেছি। আমি বলছি হচ্ছে এই ডাটা সেটের কি নাই, কোভিড-19 এর ডাটা সেট অ্যানালাইসিস করে দেখলাম যে হচ্ছে ওর কোভিড-19 এর কোনো ধরনের সিমটম নাই বা কোনো ধরনের ফ্লু নেই। তাহলে নেই যেহেতু আমি নেগেটিভ প্রেডিকশন করলাম, তো নেগেটিভকে আমরা কি দিয়ে অ্যাসাইন করি? 0 দিয়ে। তো দেখো যদি এরকম হয় যে হচ্ছে আমরা নেগেটিভ অ্যাসাইন করলাম 0 দিয়ে, যে এই ব্যক্তির কোনো ধরনের ফ্লু নেই, এবং আলটিমেটলি দেখা গেল যে না আসলে তার কি নাই, ফ্লু নাই, তাহলে আমি যে হচ্ছে নেগেটিভ যে প্রেডিকশনটা করলাম সেটা সত্য হইলো কিনা? সত্য হয়েছে নাকি হয় নাই? হয়েছে স্যার। তো তাহলে সব সময় যে হচ্ছে সত্য জিনিস প্রেডিকশন করলে সত্য হবে এরকম না, মিথ্যা জিনিসও তো প্রেডিকশন করলে সেটা সত্য হয়। হয় না যে হচ্ছে এটা হবে না, আমরা এটা প্রেডিকশন করতে পারি কিনা যে হচ্ছে এই ফ্লু নাই এই ব্যক্তির, এবং সেটাই সত্য হইলো। তার মানে আমি প্রেডিকশন করেছি 0 নাই, এবং আমার আলটিমেটলি রেজাল্ট হচ্ছে কি নাই আসলো, 0 আসলো। তার মানে এটাকে আমরা কি বলি? ট্রু নেগেটিভ। আর ফলস পজিটিভ কখন হয়? যে আমি পজিটিভ প্রেডিকশন করেছি, আমি প্রেডিকশন করেছি না এই ব্যক্তির ফ্লু আছে, কিন্তু দেখা গেল কি এই ব্যক্তির ফ্লু নাই, এটাকে আমরা কি বলবো? ফলস পজিটিভ। সো ফলস পজিটিভের মান বেশি হলে তোমার কি পারফরমেন্স কি ভালো হবে নাকি খারাপ হবে, কি মনে হয়? তুমি প্রেডিকশন করছো এই ব্যক্তির ফ্লু আছে, তাই না? ডাটাবেজ অ্যানালাইসিস করে প্রেডিকশন করছো, তো আলটিমেটলি দেখলা যে তার নাই। তার মানে এখানে কোনো একটা এরর আছে, প্রবলেম আছে। সো এটাকে আমরা কি বলি? টাইপ 1 এরর, রাইট? আবার দেখো ফলস নেগেটিভ, সেটা হচ্ছে নেগেটিভ তুমি প্রেডিকশন করেছো কিন্তু তোমার নেগেটিভ প্রেডিকশনটা কি হয়েছে? ফলস হয়েছে, এটা সত্য হয়নি। সো এভাবে করে হচ্ছে আমরা ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ, এটার এক্সাম্পল আমি মনে হয় মিডের আগে এতটুকু আলোচনা করিনি, আমি ডিরেক্টলি এই 4টা প্রকারের এই ক্লাসিফিকেশনে চলে গিয়েছিলাম। দেখো এখানে এটা নিয়ে আলোচনা করেছিলাম আগের ব্যাপারটা, এবং এটা কিন্তু সেম জিনিস। ট্রু পজিটিভ দেখো আমি যেটা আলোচনা করলাম এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন হচ্ছে কি আমি যদি ফ্রান্সের ব্যাপারে হচ্ছে প্রেডিকশন করি যে ফ্রান্স হচ্ছে এবার ইয়ে করবে, কি বলে, চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে না, ইউরো স্যার। হ্যাঁ ইউরো, সরি হ্যাঁ ইউফা হচ্ছে, তাই না? ওয়েফা হচ্ছে না, এটা ওয়েফা না ইউরো? ওয়েফা তো ইউরো ইউরো। ইউরো স্যার। ইউরো স্যার। ওটা কি ওয়েফা কি ইউরো বলে না? স্যার ইউরোপা চ্যাম্পিয়ন্স লিগ ভিন্ন, ওগুলো ক্লাব নিয়ে খেলা। ওটা ওয়েফাসের ক্লাব হ্যাঁ সেক্টর হ্যাঁ স্যার। সরি হ্যাঁ, তাহলে এখন হচ্ছে ইউরো হচ্ছে না। তো এখন জি স্যার। এটাতে মনে করো তুমি ফ্রান্সকে প্রেডিকশন করলা জিতবে, এবং তোমার প্রেডিকশন কি হইলো? সত্য হইলো। দেখো ইউ প্রেডিক্টেড দ্যাট ফ্রান্স উড উইন দ্য ওয়ার্ল্ড কাপ অথবা ইউরো কাপ এন্ড ইট উইন। তার মানে কি ট্রু পজিটিভ কনসেপ্টটাকে ক্লিয়ার, যে আমরা যখন কোনো ধরনের পজিটিভ জিনিস উইন, আমরা জানি প্রত্যেকটা জিনিসের 2টা প্রকার ভেদ আছে। যে কালকে কে যেন জিজ্ঞাসা করলো বাইরের যে কাজ কি, কারণ প্রত্যেকটা জিনিসকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, ট্রু ফলস, পজিটিভ নেগেটিভ, ইয়েস নো, প্লে নট প্লে, তাই না? প্রত্যেকটা জিনিসকে 2টা ভাগে ভাগ করা যায় না? তো সেই হিসেবে যখন তুমি হচ্ছে এরকম প্রেডিকশন করলা যে হচ্ছে সে পজিটিভ কোনো প্রেডিকশন করলা এবং সেটা কি হইলো? সত্য হইলো, সেটাকে আমরা কি বলি? ট্রু পজিটিভ। আবার দেখো ট্রু নেগেটিভ,
নেগেটিভ প্রেডিকশন করেছো, ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ জিতবে না, এবং সেটাই হলো, ইংল্যান্ড হেরে গেল। তাহলে তুমি যেটা প্রেডিকশন করেছো সেটা কি ধরনের প্রেডিকশন ছিল? পজিটিভ প্রেডিকশন ছিল না নেগেটিভ প্রেডিকশন ছিল? নেগেটিভ স্যার। এবং সেটা কি হয়েছে? সত্য হয়েছে? সত্য হয়েছে স্যার। কিনা? জি স্যার। আচ্ছা, আর ফলস পজিটিভ সেম জিনিস, আমি হচ্ছে পজিটিভ করব, প্রেডিকশন করব, কিন্তু আমার প্রেডিকশনটা কি হবে? ফলস হবে। ঠিক আছে, এখন এটা কিভাবে হবে? এটা হচ্ছে তুমি ডাটা সেটের থেকে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো পাবো। ট্রু পজিটিভ মানে তোমার মনে করো 1000 পেশেন্টের ডাটা আছে, 1000 পেশেন্টের ডাটার মধ্যে তুমি 700 ডাটা, 70% ডাটা কি করলা? ট্রেনিং এর জন্য নিলা। মানে তুমি মেশিনকে কি করলা? 700 ডাটা দিয়ে কি করলাম? ট্রেন আপ করাইলে, এবং বাকি যে 300 ডাটা আছে, এই 300 ডাটার উপর বেস্ট করে আমরা কি বের করবো? এটা কনফিউশন ম্যাট্রিক্স বের করব। 300 ডাটার উপর বেস্ট করে কি বের করব? কনফিউশন ম্যাট্রিক্স। কিভাবে বের করব? ওই যে মনে করো আমি 700 ডাটা তো নিলাম, দেখো আমি হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট একটু ক্লিয়ার করি। দেখো এই যে আমি একটা ডাটা সেট দেখাই। আচ্ছা, এখানে কার ডাটা সেট দেওয়া আছে দেখো তো। এটা হচ্ছে তোমার, এই ডাটা সেট নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, আমরা যখন হচ্ছে পরবর্তীতে ক্লাস করব, এটা নিয়ে কাজ করব। এই ডাটা সেটের মাধ্যমে আমরা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যাপ্লাই করব। তো এখানে দেখো এটা হচ্ছে ডায়াবেটিস পেশেন্টের, কাদের ডাটা সেট দেওয়া আছে? কাদের ডাটা দেওয়া আছে? ডায়াবেটিস পেশেন্টস। আচ্ছা, ডায়াবেটিস পেশেন্টের কতজনের ডাটা দেওয়া আছে দেখো তো? 770, 69 জন। তাহলে 769 জনের ডাটা দেওয়া আছে। এখন এই 769 জনের ডাটার মধ্যে আমরা মনে করো হচ্ছে 500 ডাটা দিয়ে আমার মেশিনকে ট্রেন আপ করাবো। কত দিয়ে? 500 দিয়ে। তাহলে বাকি যে 269 জনের ডাটা আছে, মনে করো এই ডাটাগুলো হচ্ছে আমার টেস্টিং এর জন্য রেখে দিলাম। আমি একটু জাস্ট হচ্ছে বোঝার জন্য বলছি। মনে করো এই ডাটাগুলো আমি টেস্টিং এর জন্য রাখলাম। ওকে, এই অংশটুকু কিসের জন্য রাখলাম? টেস্টিং এর জন্য। তাহলে দেখো তো এই যে হচ্ছে কলাম গুলো, আচ্ছা শুরুতে আসি, উপরের দিকে যাই। যেমন এখানে দেখো যে কোনো ব্যক্তির যদি হচ্ছে সে যদি হচ্ছে কি হয়, মানে সেটা যদি ফিমেল হয়, তার যদি প্রেগন্যান্সির কোন একটা ভ্যালু যদি থাকে, তারপর হচ্ছে তোমার গ্লুকোজের লেভেল যদি থাকে, ব্লাড প্রেশারের ভ্যালু যদি এটা হয়, স্কিনের থিকনেস যদি এরকম হয়, ইনসুলিনের লেভেল যদি এটা হয়, বডি মাস ইন্ডেক্সের ভ্যালু যদি এরকম হয়, এবং তার ডায়াবেটিসের ভ্যালু যদি হচ্ছে তোমার এত হয়, এবং তার এজ যদি এত হয়, তাহলে আউটকাম কি আছে? 1। তার মানে কি এখানে কয়টা প্যারামিটার আছে বলতো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে 8টা প্যারামিটার উপর বেস্ট করে এখানে কি আছে? 1 মানে কি তার ডায়াবেটিস আছে নাকি নাই? ডায়াবেটিস আছে। এখন মনে করো, কথাটা কিন্তু আগে বুঝতে হবে, আমি পারফরমেন্সটা যে বের করবো আগে বুঝো। আমি 700 পেশেন্টের ডাটার মধ্যে থেকে 500 ডাটাকে মেশিনকে ট্রেন আপ করার জন্য রাখলাম, আর বাকি যে 200 ডাটা, এই 200 ডাটাকে দিয়ে হচ্ছে মেশিনকে ট্রেন আপ করাবো না। আমি কি করব? আমি এটার উপর হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স বের করব। আমি দেখবো যে আমার মেশিন ঠিকমতো আউটপুট দেয় কিনা। তার মানে আমি তখন কি করবো? এতটুকু ডাটা দিয়ে চেক করব। প্রথম হচ্ছে এই ডাটাটা দিব, দেওয়ার পরে দেখবো হচ্ছে কি তার আউটপুট কত আসে, আসার কথা কত আর আসে কত। তাহলে আসার কথা কত? 1। এখন যদি তুমি যখন মেশিনকে জিজ্ঞাসা করো এতটুকু ভ্যালু দিয়ে যে তার ডায়াবেটিস আছে কিনা, যদি সে 0 আসে, তাহলে এটাকে আমরা কি বলবো? ট্রু পজিটিভ না ট্রু নেগেটিভ না ফলস পজিটিভ না ফলস নেগেটিভ? বলো। ট্রু নেগেটিভ। হ্যাঁ, ট্রু নেগেটিভ। ট্রু। ট্রু নেগেটিভ স্যার। দেখো আমরা প্রেডিকশন করতেছি কি হবে? ট্রু হবে। এটা কি 1 না? 1 স্যার। আমি এই ডাটা দিয়ে মেশিনকে জিজ্ঞাসা করব, তাহলে আমরা প্রেডিকশন করতেছি কি 1। তাহলে 1 আমরা কি প্রেডিকশন করতেছি? 1 পজিটিভ স্যার। পজিটিভ। পজিটিভ কিনা? জি স্যার। তো আমার রেজাল্ট আসলো কি? নেগেটিভ। নেগেটিভ। তাহলে এটা 0 আসলো। তাহলে রেজাল্টটা কি ট্রু আসলো না ফলস আসলো? ফলস স্যার। তাহলে এটা কি হবে? ফলস পজিটিভ। কারণ কি আমরা প্রেডিকশন করেছি 1। এটা দেখো ফলস পজিটিভ কোনটা? এটা দেখো ফলস পজিটিভ। তুমি
প্রেডিকশন করছো যে হচ্ছে এই ডাটাবেজের কারণে তার ভ্যালু কি আসবে 1 আসবে, বাট এটা আসছে কত? জিরো। আসছে কি 0 আসছে। তো এটাকে আমরা কি বলি? ফলস পজিটিভ বলি। বুঝছো না বুঝো নাই? নাহলে আমি আবার বলি। বুঝতে পারছি স্যার, আগের বার উল্টো পাল্টা বলে ফেলছি। হ্যাঁ, স্যার বুঝতে আগের- পারছি স্যার, আমাদের প্রেডিকশন ছিল যে এটা ট্রু হবে, কিন্তু ওটা ফলস হয়েছে, আর ওটা যে পজিটিভ আসছে ওটার জন্য পজিটিভ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে এবার পরেরটা বলি, দেখো এটাতে হচ্ছে কি কি আছে? 0 আছে। তাহলে 0 আমি প্রেডিকশন কি করেছি, কি হওয়ার কথা? 0 Zero. হওয়ার কথা, এবং রেজাল্ট আসছে 0। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো? ট্রু পজিটিভ স্যার, কি বলবো? ট্রু True পজিটিভ। positive. ট্রু নেগেটিভ। জি স্যার, ট্রু নেগেটিভ। কারণ কি দেখো, অ্যানসারটা কি 0 না? স্যার আমরা যেটা আশা করছি ওটা সত্য হয়েছে, আর আনসার তো নেগেটিভ আছেই, হ্যাঁ। ওটা নেগেটিভই আসছে। কারণ আনসারটা আসছে নেগেটিভ, আর তুমি যেটা প্রেডিকশন করেছো সেটা কি হয়েছে? ট্রু হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে এভাবে যখন তুমি 700-র মধ্যে 200 ডাটার উপরে এই কনফিউশন ম্যাট্রিক্স বের করবা, তখন কি তুমি আসলে বুঝতে পারবা কিনা যে তোমার অ্যালগরিদমটা আসলে ঠিকমতো কাজ করছে নাকি করছে না। তাহলে এটাকে আমরা বের করতে পারবো নাকি পারবো না? পারবো স্যার। তাহলে এইভাবে আমরা একটা অ্যালগরিদমের কি কনফিউশন ম্যাট্রিক্স এর মাধ্যমে একটা অ্যালগরিদমের জাজমেন্ট করতে পারি যে অ্যালগরিদমটা আসলে কতটুকু ভালো কাজ করছে বা খারাপ কাজ করছে। তাহলে কনফিউশন ম্যাট্রিক্স কি ক্লিয়ার? জি স্যার। জি কারো স্যার। কোনো কোশ্চেন? নাহলে কিন্তু আমি কোশ্চেন করব। আচ্ছা, মাসুদ শুনতে পাচ্ছ? মাসুদ, জি স্যার, শুনতে পাচ্ছি। মাসুদ বলো তো, এই যে এখানে এখানে মনে করো প্রেডিকশন করেছি কি কি দেওয়া আছে বলো তো? হয়ে গেল এটা, স্যার স্ক্রল করতেছেন। দাঁড়া, এটা চলে গেছে। আমরা এখানে প্রেডিকশন করেছি কি 1। জি স্যার। এখন এবং আমি যখন মেশিনে যখন এই ডাটাগুলো দিলাম, এটা তো আউটপুটের কলাম। এই কলামটাকে আমরা কি বলি? আউটপুটের কলাম বা আউটকাম কলাম, ঠিক আছে? সো আউটপুটের কলামে হচ্ছে দেখা যাচ্ছে এখানে আমরা প্রেডিকশন করছি 1 হবে, এবং জি স্যার। আমি হচ্ছে মনে করো এই ডাটাগুলো যখন মেশিনকে দিয়ে আমি চেক করালাম, তখন মেশিন আমাকে 1 এর রেজাল্ট দিছে। তাহলে আমি এটাকে কি বলবো বলো? ট্রু পজিটিভ। ট্রু পজিটিভ, এক্স্যাক্টলি। সবাই বুঝছো তো নাকি? ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ কি জিনিস? জি স্যার, বুঝতে পারছি। আমরা এক্স্যাক্টলি সেম ডাটা সেট দিয়ে কিন্তু আমরা ট্রাই করব। আমরা এই ডাটা সেট দিয়ে নেট বেস অ্যাপ্লাই করব, এই ডাটা সেটের উপর হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন অ্যাপ্লাই করব, এই ডাটা সেটের উপর হচ্ছে তোমার রিগ্রেশন অ্যাপ্লাই করব ইনশাআল্লাহ। সামনের ল্যাবে প্রথম ল্যাবে হচ্ছে আমরা নেট বেস অ্যাপ্লাই করব। আগামী সোমবারে আমাদের ল্যাব, মনে আছে তো সবার? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আসো আমরা থিওরিতে চলে যাই আবার। তাহলে আমরা একটু আগে বলছি যে হচ্ছে আমাদের যে ম্যাট্রিক্স এর যে টেবিলটা আছে, এখানে 4টা ভ্যালু আছে: ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ। এই 4টা ভ্যালুর মাধ্যমে আমরা আসলে বেসিক্যালি একটা অ্যালগরিদমের যে হচ্ছে আমরা পারফরমেন্স মেজার করব। কি কি জিনিস দিয়ে মেজার করব? ওই যে বলছি যে হচ্ছে তোমার মেধা আমি মূল্যায়ন করতে চাই হচ্ছে তুমি, আমি যখন তোমাকে কোশ্চেন করি তুমি কতটুকু রেসপন্স করতেছো, তুমি আসলে কিছু জানো কিনা, তোমার হচ্ছে বোঝার ক্ষমতা কতটুকু, তোমার রেজাল্ট কেমন। তো ঠিক সেম ভাবে একটা অ্যালগরিদমের হচ্ছে আমরা ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ এই ভ্যালুগুলো দিয়ে তো আর ডিরেক্টলি মান বের করবো না। তাহলে আমরা মান বের করবো হচ্ছে ওই অ্যালগরিদমের একুরেসি কেমন। তাহলে একুরেসি বের করার জন্য দেখো তো একটা ক্যালকুলেশন আছে। তাহলে তুমি যদি হচ্ছে কোন একটা ডাটাবেজের টিপি এর মান জানো, টি এর মান, টিএন এর মান জানো, টিপি এর মান জানো, তাহলে কি তুমি একুরেসি বের করতে পারবা কি পারবা না? জি স্যার, পারবো স্যার। স্পেসিফিসিটি বের করতে পারবা? সেনসিটিভিটি? সবগুলা পারা যাবে না যদি আমি ভ্যালুগুলো জানি। জি স্যার, পাওয়া যাবে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এগুলো আমাকে এভাবে বের করা লাগে না। মেশিন লার্নিং এ আমি যখন পাইথনে কাজ করব, আমি জাস্ট কনফিউশন ম্যাট্রিক্স লিখলেই ওই পারফরমেন্স করার বের করার যেই প্যারামিটার গুলো আছে সেগুলোর মান অলরেডি চলে আসবে। ওই যে আমি বলছি পাইথন হচ্ছে এতটাই হচ্ছে ওয়েল এস্টাবলিশড, এখানে সব লাইব্রেরি ফাইল অলরেডি হচ্ছে কি করা আছে, বিল্ট ইন করা আছে, তোমাকে জাস্ট ইউজ করা জানতে হবে। ওকে, তাহলে কনফিউশন ম্যাট্রিক্স ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, এবার আসো আমরা আমাদের সেকেন্ড ক্লাসিফায়ারে চলে আসি, এসবিএম, সাপোর্ট ভেক্টর মেশিন। এসবিএম এর নাম শুনছো তো সবাই? এটা কি ধরনের ক্লাসিফায়ার বলো তো? এটা কি সুপারভাইজড নাকি আনসুপারভাইজড? সুপারভাইজ স্যার।
হ্যাঁ সুপারভাইজ। সুপারভাইজ। আচ্ছা আচ্ছা, একটা মজার ব্যাপার বলি, এখানে হচ্ছে যদিও লেখা আছে সুপারভাইজড মেশিন লার্নিং, এই সাপোর্ট ভেক্টর মেশিনটা হচ্ছে একটা হাই লেভেলের একটা অ্যালগোরিদম। এসভিএম অনেক সময় হচ্ছে তোমার আনসুপারভাইজড অ্যালগোরিদমের ক্ষেত্রে মানে অ্যানালাইসিসের জন্য ইউজ হয় অনেক সময়। সো বেসিক্যালি আমরা যদি বলি তাহলে সেটাকে এসভিএম কে আমরা সুপারভাইজড বলবো, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হচ্ছে কি সুপারভাইজ ছাড়াও আনসুপারভাইজড যে আনলেবেলিং যে ডাটাগুলো লেবেলিং করা থাকে না সেই ক্ষেত্রেও কি এসভিএম ইউজ হয়। সো সাপোর্ট ভেক্টর মেশিন এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে বা এটার কাজ কি দেখো। এ সাপোর্ট ভেক্টর মেশিন ইজ এ ডিসক্রিমিনেশন ক্লাসিফায়ার, ডিসক্রিমিনেট ক্লাসিফায়ার বা ডিসক্রিমিনেটিভ ক্লাসিফায়ার। এটার কাজ কি করা, একটা ডিফারেন্সিয়েট করা কিসের মাধ্যমে, একটা লাইন রেখার মাধ্যমে। রেখার এই পাশে কিছু ডাটা থাকবে, ওই পাশে কিছু ডাটা থাকবে। আমি একটা লাইন দিলাম, এই পাশে ডাটাগুলোকে এক ধরনের ডাটা বলবো, ওই পাশে ডাটাগুলোকে আরেক ধরনের ডাটা বলবো। এই যে লাইনটা দেওয়া হয় এই লাইনটাকে কি বলা হয়, হাইপার প্লেন বলা হয়, হাইপার প্লেন বলা হয়। ঠিক আছে। So support vector machine is a discriminative classifier formally defined by a separating hyperplane. So একটা হাইপারপ্লেনের মাধ্যমে নরমালি আমরা যখন ডাটা সেটকে আলাদা করি সেই ক্লাসিফায়ার নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। ওকে, দেখো কিভাবে কি বলা আছে যে হাইপারপ্লেন কিভাবে কাজ করে। ওই যে দুইটা ক্লাসের কথা বললাম, সেই দুইটা ক্লাসের মাঝখানে একটা কি তৈরি করে, দুইটা ক্লাসের মাঝখানে ইয়েস ক্লাস নো ক্লাস, প্লে ক্লাস নট প্লে ক্লাস, নট প্লে ক্লাস, হ্যাঁ ফ্লু ক্লাস নট ফ্লু ক্লাস, দুইটা ক্লাসের মাঝামাঝি একটা কি করে হাইপার প্লেন তৈরি করে, একটা রেখা তৈরি করবে, রেখা টেনে দিয়ে হচ্ছে দুই ধরনের ডাটার মধ্যে একটা ডিফারেন্সিয়েট তৈরি করে দিবে। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কোথায় ইউজ হয় বলছেন, রিয়েল ওয়ার্ল্ড লেভেল ট্রেন ডাটা the algorithm outputs an optimal hyperplane which categories new example. ওকে, সো চলো আমরা একটু দেখে যাই কিভাবে, দেখে আসি কিভাবে কাজ করে। সাপোর্ট ভেক্টর মেশিন হচ্ছে দুইটা পার্ট নিয়ে কাজ করে, ইন ইচ ক্লাস লে ইন ইদার সাইড, যেটা আমি একটু আগে বললাম যে সাপোর্ট ভেক্টর মেশিন হচ্ছে দুইটা পার্ট। ওই যে হাইপার যে প্ল্যানটা আছে এই প্ল্যানের মানে এই প্ল্যানের দুই পাশে যে ডাটাগুলো থাকবে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার দুইটা পার্ট হবে, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট। আচ্ছা তারপর দেখো এসভিএম ফাইন্ডস দ্য অপটিমাল হাইপারপ্লেন। এবার আসো, এখন এই যে রেখা টানবো আমরা, রেখা তো অনেক ভাবে টানা যায়, কোন রেখাটা সবচেয়ে একুরেট, সবচেয়ে অপটিমাল, হ্যাঁ এইটা আমাদেরকে বের করতে হবে। সো কিভাবে বের করবো, দেখো এখানে আমরা কিছু ডাটা রেখা দেখতে পাচ্ছি। দেখো তো এখানে কয় ধরনের ডাটা আছে, এখানে কয় ধরনের ডাটা আছে, 2 ধরনের স্যার। দুই। আচ্ছা এখন 3 ধরনের স্যার, লাইন আছে না লাইন দ্বারা হচ্ছে আলাদা করা হয়েছে। হ্যাঁ তো মনে করো আমি এই রেখাটা টানলাম, একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা হচ্ছে এই রেখাটা টানলাম, প্রথম রেখা এটা, এই রেখা দিয়ে কি দুই ধরনের ডাটার মধ্যে আলাদা করা গেছে, এটা দিয়ে দুইটা Yes, ডাটার sir. মধ্যে আলাদা করা যাচ্ছে কিনা। যাচ্ছে স্যার। এবার এটার ক্ষেত্রে চিন্তা করো, এটা দিয়েও যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে, এটা, তার মানে প্রত্যেকটা রেখা দিয়ে কিন্তু আমি দুইটা ডাটার মধ্যে কি করতেছি, আমরা ক্লাসিফিকেশন তৈরি করতেছি। দুইটা ডাটার মধ্যে হচ্ছে একটা মাঝখানে একটা লেভেল তৈরি করতে পারতেছি কিনা। জি স্যার পারতেছি। জি স্যার। এক্স্যাক্টলি আসলে আমার কোন লেভেলটা, কোন লাইনটা, জি স্যার করতেছি। হ্যাঁ কোন লাইনটা সবচেয়ে বেশি একুরেট হবে। মনে করো আমি একটা মজার ব্যাপার দেখাই তোমাদেরকে, একে মনে করো এই রেখাটাকে আমি এভাবে অনেক দূরে আগাইলাম, এখন মনে করো এখানে একটা ডাটা আছে, এখানে একটা ডাটা আছে, একটা বক্স আছে, তাহলে এটা তুমি কোন কিসের মধ্যে ফেলবা, এই 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 রিজনের মধ্যে ফেলবা না। জি স্যার। তখন এবং বাকি সবগুলা রেখার কথা চিন্তা করো, বাকি সবগুলা রেখার সাপেক্ষে এটা কি এই রিজনে পড়বে, না স্যার। এই রেখা এই রেখা এই রেখা এই রেখা সবগুলা সাপেক্ষে কি এটা এখানে পড়বে, পড়বে না। করবে না স্যার। তো এই জন্য হচ্ছে আমার অবজেক্টিভ অফ সাপোর্ট ভেক্টর মেশিন টু ফাইন্ড এ হাইপারপ্লেন ইন এ n dimensional space distinctly classifies the data point। এমন ভাবে তৈরি করার চেষ্টা করবো যাতে করে হচ্ছে সে ডাটা পয়েন্ট গুলাকে একদম আলাদাভাবে ডিস্টিং করতে পারে। এখন দেখো তো আমরা এখানে যে রেখাটা নিচ্ছি, দেখো এই রেখাটাও নেওয়া যায়, এই রেখাটাও নেওয়া যায়, তাহলে এই রেখাটা কোনটা, এই যে সার্কেল আকৃতি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর সর্বশেষ যে ভ্যালুটা সেখানে আমি একটা রেখা নিতে পারি, আবার এখানে যে ডাটাগুলো আছে সর্বশেষ ভ্যালুগুলোকে হচ্ছে একটা সার্কেল নিতে পারে। এবার দেখো দুইটার মাঝামাঝি যে অপটিমাল হাইপারপ্লেন বলার কারণ কি,
এই ল্যান থেকে এটার যতটুকু দূরত্ব, এটার দূরত্ব সেম কিনা দেখো তো। মাঝখানের যে রেখা, এই রেখা থেকে দুই ধরনের ডাটার দূরত্ব সেম কিনা। জি স্যার, sir. সেম দূরত্ব। সো সেম হলে কি হবে, আমার রেজাল্ট বেশি ভালো হওয়ার সম্ভাবনা আছে নাকি রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে? ভালো হওয়ার সম্ভাবনা। আচ্ছা, সো আমরা বলতে পারি যে সাপোর্ট ভেক্টর মেশিনের অবজেক্টিভ কি, টু সেপারেট দ্য টু ক্লাসেস ইন অফ ডাটা পয়েন্টস দেয়ার আর মে পসিবল হাইপারপ্লেনস দ্যাট কুড বি চোজেন। সো আমাদের হচ্ছে যে ডাটা পয়েন্ট গুলো দেওয়া আছে, সেই ডাটা পয়েন্ট গুলোর মাঝখানে হচ্ছে আমরা যে কোনো একটা হাইপারপ্লেন চুজ করা হচ্ছে আমার মেইন অবজেক্টিভ। তারপর সেকেন্ড অবজেক্টিভ কি, হ্যাজ দ্য ম্যাক্সিমাম মার্জিন। তার মানে কি, আমার হচ্ছে যে ডাটা পয়েন্ট আমি যেটা অপটিমাল হাইপারপ্লেনটা বের করলাম, সেটা থেকে হচ্ছে দুই পাশের ডাটার যাতে হচ্ছে মার্জিনটা সবসময় কি হয়, ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, মানে কি এখানে মিনিমাম হইলো, এখানে ম্যাক্সিমাম হলে এরকম যাতে না হয়। দুই জায়গা থেকে ম্যাক্সিমাম যতটুকু সর্বোচ্চ যতটুকু সম্ভব, যতটুকু যে জায়গায় রেখা টানলে সব ধরনের ডাটাকে কি করতে পারে, সে হচ্ছে কভার করতে পারে, ওরকম একটা একটা মার্জিন তৈরি করব। ওকে, এবং এই মার্জিনটার উদ্দেশ্য কি, ম্যাক্সিমাম ডিসটেন্স বিটুইন দ্য ডাটা পয়েন্টস অফ বোথ ক্লাস, যাতে করে কি হয়, দুইটা ক্লাসের যে ডাটা আছে সেই ডাটার মধ্যে কি ডিসটেন্সটা যাতে সবসময় সমান হয়। মানে এই ক্লাসের যে লাস্ট ডাটা এবং এই ক্লাসের যে লাস্ট ডাটা, এটা হচ্ছে আমরা কোঅর্ডিনেশন বের করব, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, দুইটাকে টু ডাইমেনশনাল কেন্দ্রে চিন্তা করি। তো দুইটা কোঅর্ডিনেটের মধ্যে সবচেয়ে লাস্ট যে ডাটাটা আছে সেই ডাটার দূরত্ব এবং এদিকে যে লাস্ট ডাটা সেই দূরত্ব, দুইটা দূরত্ব সবসময় কি হয়, যাতে সবচেয়ে অপটিমাল হয়, ওইভাবে করে আমরা রেখাটা টানবো। এতটুকু বুঝছে? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে এই ম্যাক্সিমাম মার্জিন টানার উদ্দেশ্য কি, যাতে করে হচ্ছে আমরা রিইনফোর্সমেন্ট করতে পারি। রিইনফোর্সমেন্ট কি বলো? ও তোমাদেরকে রিইনফোর্সমেন্ট পড়াইনি। আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে একটা লার্নিং মেথডস। এটা হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্ক নিয়ে যখন আলোচনা করব তখন হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। এটাও সুপারভাইজড আনসুপারভাইজড লার্নিং এর মতোই। এখানে হচ্ছে তোমার সুপারভাইজড লার্নিং এ ডাটা দেওয়া থাকে, আনসুপারভাইজড লার্নিং এ হচ্ছে ডাটা দেওয়া থাকে না, ক্লাসিফাই করা থাকে, আর এখানে হচ্ছে ডিসিশন নিতে হয়। এখন এই রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে আমরা যাতে হচ্ছে কি করতে পারি, অথবা হচ্ছে আমি এটা সহজভাবে বলি, এটা আপাতত বাদ দাও। আমার মেন কাজ হচ্ছে আমি যখন ডাটা সেটের মাঝখানে একটা মার্জিন টানবো, ওই মার্জিনটা আমি এমন ভাবে টানবো যাতে করে হচ্ছে কি হবে, আমি দুইটা ক্লাসের মধ্যে হচ্ছে মোর কনফিডেন্টলি হচ্ছে সেটাকে ক্লাসিফাই করতে পারি। দুইটা ডাটা সেটের মধ্যে যখন ক্লাসিফিকেশন করবো, সেই ক্লাসিফিকেশন যাতে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, তো এটা হচ্ছে আমার কি সাপোর্ট ভেক্টর মেশিনের উদ্দেশ্য। এবার আসো, এই যে হাইপার প্লেনের কথা বললাম, কয়টা হাইপার প্লেন হবে বলতো? এখানে কয় ধরনের ডাটা আছে? এখানে কয় ধরনের ডাটা আছে? দুই ধরনের স্যার। এখন যদি আরেক ধরনের ডাটা থাকতো, এখানে মনে করে এখানে কিছু ইয়ে চলে আসছে, রেক্টেঙ্গেল, সরি এটা কি বলা হয়, ট্রায়াঙ্গেল চলে আসছে, তাহলে তুমি কি করবা, তিনটা ডাটার মধ্যে আলাদা করতে হবে কিনা? জি স্যার। তাহলে যদি হচ্ছে তোমার নরমালি ডাটা দুই ধরনের থাকে, তাহলে কয়টা হাইপার প্লেন হবে? ডাটা যদি তিন ধরনের থাকে, কয়টা হাইপার প্লেন হবে? সেটা হচ্ছে মেশিন অটোমেটিক্যালি ডিপেন্ড করবে। দেখো যে হাইপার প্লেনস আর ডিসিশন বাউন্ডারিজ দ্যাট হেল্প ক্লাসিফাই দ্য ডাটা পয়েন্টস। ওকে, তো এখন আমরা কি বলি যে হচ্ছে ইফ দ্য নাম্বার অফ ইনপুট ফিচার ইজ 2 দেন হাইপারপ্লেন ইজ জাস্ট ওয়ান লাইন। তাহলে তোমার যদি ডাটা সংখ্যা কয়টা হয়, দুই ধরনের ডাটা হয়, যেমন এর আগে আমরা এখানে যেখানে দেখলাম দুই ধরনের ডাটা আছে, তাহলে আমরা একটা হাইপার প্লেনের মাধ্যমে কি করতে পারি, ডাটাগুলোকে ক্লাসিফাই করতে পারি, আলাদা করতে পারি, রাইট? পারে কিনা? জি স্যার। আচ্ছা, যদি নাম্বার অফ ইনপুট ফিচার 3 হয়, তাহলে দেন দ্য হাইপারপ্লেন বিকামস এ টু ডাইমেনশনাল প্লেন। কারণ কি, তোমার যদি হচ্ছে ডাটা সেট যদি হচ্ছে ট্রাজেক্টরি যেটা বললাম, এখানে যদি আর ট্রায়াঙ্গেল থাকে, তাহলে তোমাকে এই তিনটা ডাটার মধ্যে ক্লাসিফাই করতে হলে তোমাকে অবশ্যই একটা টু ডাইমেনশনাল অ্যারে নিয়ে আসতে হবে, টু ডাইমেনশনাল ভিউ নিয়ে আসতে হবে, যাতে করে হচ্ছে কি তিনটা দৃষ্টিকোণ থেকে, এখানে মনে করো কিছু রেক্টেঙ্গেল আছে, সরি ট্রায়াঙ্গেল আছে, তাহলে তোমার এই ট্রায়াঙ্গেল গুলোকে তুমি আলাদা করবে, এগুলোকে এক ধরনের ডাটা, এগুলোকে এক পাশে আছে। তো এই জায়গা থেকে আমরা যদি হচ্ছে তিনটাকে আলাদা করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা থ্রি ডাইমেনশনাল আর্কিটেকচার নিয়ে আসতে হবে, যাতে করে হচ্ছে আমরা তিন ধরনের ডাটাকে তিনটা সাইডে দেখাতে পারি। এই সাইডে এক ধরনের ডাটা, এই সাইডে এক ধরনের ডাটা, এই সাইডে এক ধরনের ডাটা, উপরে নিচে বা পাশে। তো এই জন্য বলছে যখন আমার ডাটা সেটের সংখ্যা 2 এর চেয়ে বেশি হয়, ফিচার যখন 2 এর অধিক হয়ে যায়, তখন কি করা, এটা হচ্ছে আসলে হাইপার প্লেনের মাধ্যমে, মানে টু ডাইমেনশনাল প্লেনে হচ্ছে
প্রেডিকশন করা কি হয় মোর ডিফিকাল্ট হয়। আবার যদি হচ্ছে ইট বিকামস ডিফিকাল্ট টু ইমাজিন হোয়েন দ্য নাম্বার অফ ফিচার এক্সিড 3, যদি ডাটা সেট 4 ধরনের হয়, মানে এখানে তো 2 ধরনের 3 ধরনের বলা, আর যদি 4 ধরনের হয় তাহলে সেটা দেখানো কি আরো কষ্টকর কিনা? আরো কষ্টকর কিনা বলো? জি স্যার। আচ্ছা, এই যে কষ্টের কথা বলছে এটা কোনটার কথা বলছে বলো তো, কোন কলামের কথা বলছে, কে বলতে পারবা? 2 মার্ক বোনাস দিব, বলো কোনগুলোর কথা বলছে বলো। এই যে দুই ধরনের ডাটা, 3 ধরনের ডাটা বা 3-এর অধিক হয়, এগুলা কিসের কথা বলছে বলো? স্যার আউটকাম যেটা কলামগুলো আমাদের স্যার। হ্যাঁ 0 আর 1 পাইছিলাম স্যার, আর ওখানে মানে আউটপুট একাধিক থাকবে স্যার। আউটপুট যদি 1-এর অধিক থাকে নাকি 0 1 এর দুইটার বাইরে অধিক হয়? আর কি। আচ্ছা, তাহলে এবার এখানে Yes, দেখো, এখানে দেখো কি 0 বলছে। এখানে ছিল, কিন্তু ওখানে যদি একাধিক থাকে আর কি। আচ্ছা, তাহলে যখন আমার ডাটার নাম্বার অফ ফিচার কি হয়ে যাবে 2 এর চেয়ে বেশি হয়ে যাবে, দেখো কি বলছে, কিসের ফিচার কথা বলছে? আউটপুটের কথা বলছে নাকি ইনপুট ফিচার কথা বলছে দেখো তো। ইনপুট ফিচার স্যার। হ্যাঁ ইনপুট ফিচার স্যার। ইনপুট Input, sir. ফিচার। তাহলে ইনপুট ফিচার কোনগুলো? এই যে কলামগুলো আমরা স্যার। 8টা কলাম আছে, এটাকে আমরা ইনপুট ফিচার বলি। তাহলে দেখো এই 8টা জিনিস অ্যানালাইসিস করে যখন তোমাকে প্রেডিকশন করা লাগে সেটা আরো অনেক ডিফিকাল্ট। যখন তোমার নরমালি 2টা জায়গা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি হচ্ছে প্রেডিকশন করতে পারো, আবার 3টা হলে সেটাও করা যায়। তবে যখন 1-এর অধিক হয় তখন হচ্ছে সেখানে কি করতে হয়, সেখানে হচ্ছে আরো কিছু মেথড অ্যাপ্লাই করতে, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা যখন এটার উপর সাপোর্ট ভেক্টর মেশিনকে অ্যাপ্লাই করব তখন কি হবে, মানে এই সবগুলা ডাটাকে একসাথে করে ম্যানিপুলেট করে তখন হচ্ছে আউটকাম জেনারেট করতে হবে। কারণ কি তোমার মনে যদি এরকম হয় যে হচ্ছে যে 100, এই যে এটা দ্বারা যদি তুমি ডিফাইন করো যে ব্লাড প্রেসার 72 হলে কি হবে, 70 এর উপরে হলে, হ্যাঁ মনে করে এরকম বললা যে ব্লাড প্রেসার 70 এর উপরে হলে তার হচ্ছে ডায়াবেটিস আছে, ব্লাড প্রেসার 70 এর নিচে থাকলে ডায়াবেটিস নাই, তাহলে এটা কত সহজ না যদি একটা কলাম দিয়ে আমি প্রেডিকশন করতে পারতাম। আবার ওই জায়গায় যদি একটার সাথে আরেকটা আসে 2টা, তাও মোটামুটি সহজ। কিন্তু যদি এরকম হয় 3টা জায়গা আসে, 4টা 5টা জিনিস অ্যানালাইসিস করে একটা আউটপুট দেওয়া লাগে, তাহলে সেটা কি একটু একটু ডিপ কিনা, একটু ডিপ কিনা বলো, মানে একটু কষ্টকর কিনা? জি স্যার। এইটাই বলছি। জি স্যার। ওকে, সো এখানে দেখো একটা হাইপারপ্লেন দেওয়া আছে, যখন হচ্ছে আমার ইনপুট ফিচার দেখো অনেকগুলো ফিচার দেখো, আমরা হচ্ছে এখানে একটা লাইনের মাধ্যমে দেখাইছি, তখন কি জাস্ট হচ্ছে এক ধরনের ডাটা, কিন্তু যখন হচ্ছে তোমার অনেক ধরনের ফিচার থাকবে তখন সেটাকে আসলে এরকম একটা 2 ডাইমেনশনাল জায়গা থেকে দেখাইতে হয়, যেখানে সবগুলো ইনপুট ফিচারকে আগে একটা জায়গায় নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারপর হচ্ছে তোমার ওইটার সাথে কম্পেয়ার করে না এই ডাটাগুলো নিচে যাবে, এই ডাটাগুলো উপরে যাবে। তো যখন তোমার হাইপার প্লেনের পরিমাণ হচ্ছে 2 এর চেয়ে বেশি হয়, এটা তো 2টার ক্ষেত্রে 2 ধরনের ফিচার, আর যখন 2 এর অধিক ফিচার হয় তখন সেই ক্ষেত্রে আসলে প্রেডিকশন করা একটু টাফ হয়ে যায়। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো, এখানে হচ্ছে মার্জিনের কথা যেটাকে আমরা বললাম ম্যাক্সিমাইজ করে মার্জিন, এই মার্জিনটা আসলে অনেক সময় হচ্ছে ম্যাক্সিমামও দেওয়া যায়, মিনিমামও দেওয়া যায়। কখন লার্জ মার্জিন দিব আর কখন মানে স্মল মার্জিন দিব, দেখো সাপোর্ট ভেক্টরস আর দ্য ডাটা পয়েন্টস that are closer to the hyperplane and influence the position and orientation of the hyperplane। তাহলে নরমালি হচ্ছে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনে যে ডাটাগুলো থাকে, তো সেই ডাটাগুলোর মধ্যে যেই আমি যখন প্লেন আঁকবো, হাইপার প্লেন আঁকবো, তো হাইপার প্লেনটা হচ্ছে যেই ডাটার কাছাকাছি সেটাকে তো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে সে ইনফ্লুয়েন্স করবে, ইনফ্লুয়েন্স করবে কিনা? জি স্যার। মনে করো আমি এই রেখাটাকে নিলাম হাইপার প্লেন হিসেবে, তাহলে এই রেখাটা কোন ডাটার কাছাকাছি, এই ডাটার কাছাকাছি না এগুলোর কাছাকাছি কিনা, তাহলে এই পাশে ইনফ্লুয়েন্স বেশি হবে কিনা? আবার শুধু এটা নিলাম, তাহলে এই পাশে ইনফ্লুয়েন্স বেশি হবে কিনা? আচ্ছা, এই জন্য বলছি আমরা যখন কোন একটা ডাটা সেটের হাইপার প্লেন সিলেক্ট করব, সো আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ মার্জিন করার ট্রাই করব, যাতে করে হচ্ছে কি হয় আমার ডাটার মধ্যে ডিফারেন্স, যেমন এইটাকে দেখো আমরাকে মার্জিন করলে এটাকে স্মল মার্জিন হয়, এখন এটাকে যদি আমি স্মল মার্জিন না করে এভাবে লার্জ মার্জিন করি, তাহলে দেখো তো এই রেখা দ্বারা হচ্ছে সবগুলা ডাটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসতে পারছি আমরা, আবার এই রেখা দ্বারা হচ্ছে এই পাশে ডাটাগুলোকে একটা নির্দিষ্ট পয়েন্টে নিয়ে আসতে পারছি, এবং মাঝখানে যে হাইপার প্লেনটা আঁকলাম, এই হাইপার প্লেনটা সার্কেল আকৃতির যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো থেকে যতটুকু দূরত্বে, আবার রেক্টেঙ্গেল আকৃতির যে ডাটাগুলো আছে সেগুলো থেকে সেম দূরত্বে অবস্থিত।
সো আমাদের কাজ হচ্ছে ইউজিং the support vector machine we maximize the margin of the classifier and deleting the support vectors will change the position of the hyperplane। কোনো কারণ যদি হচ্ছে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনকে হচ্ছে একবার ডিলিট করে ফেলি, কারণ এই ডাটার উপরে যে এসভিএম আমরা অ্যাপ্লাই করলাম সেটা যদি ডিলিট করে ফেলি তাহলে সেটা আবার যখন হচ্ছে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনের হাইপারপ্লেন নির্ধারণ করব তখন সেই ক্ষেত্রে আগের মতো নাও হতে পারে, একটু ডিফারেন্ট হতে পারে। সো আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনের কাজ কি? সাপোর্ট ভেক্টর মেশিনের কাজ হচ্ছে আমার যখন ডিফারেন্ট টাইপের ডাটা সেট থাকবে সেই ডাটা সেটকে অ্যানালাইসিস করে দুইটা ডাটা সেট গুলাকে দুইটা ভাগে ভাগ করা, হ্যাঁ, ইয়েস ক্লাস, নো ক্লাস, পজিটিভ ক্লাস, নেগেটিভ ক্লাস, সেই ক্লাসগুলোতে নিয়ে আসা, যাতে করে আমরা খুব তাড়াতাড়ি প্রেডিকশন করতে পারি যে হচ্ছে এই ব্যক্তির রোগ আছে কি না, এই ব্যক্তির শারীরিক অবস্থা ভালো কি না, সেই স্টুডেন্ট কি স্টুডেন্ট না, তার সে খেতে পারে কি পারে না, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে। সেই অ্যানালাইসিস গুলো আমরা সাপোর্ট ভেক্টর মেশিনের মাধ্যমে করতে পারি। এসবিএম ক্লিয়ার? সাপোর্ট ভেক্টর মেশিন কি বুঝতে পেরেছি আমরা? তোমরা কি জি স্যার। শুনতেছো আমার কথা? স্যার বুঝছি স্যার। আচ্ছা, তারপর যখন ল্যাবে আমরা দেখাবো তখন এটা আরো ক্লিয়ার হবে, কারণ ল্যাবে হচ্ছে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল থেকে দেখাবো ইনশাআল্লাহ। এবার আসো রিগ্রেশন। রিগ্রেশনও একটা ক্লাসিফায়ার, ওকে? আচ্ছা, তাহলে রিগ্রেশন হচ্ছে আরেকটা ক্লাসিফায়ার। তাহলে আমরা প্রথমত নেপ বাইস নামে ক্লাসিফায়ারকে নিয়ে আলোচনা করলাম। সেকেন্ডলি হচ্ছে আমরা যে ক্লাসিফায়ারটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, এবং আমাদের থার্ড যে ক্লাসিফায়ারটা আছে সেটা হচ্ছে রিগ্রেশন। সো রিগ্রেশন এটাও এক ধরনের ক্লাসিফায়ার। সো এটার কাজ কি? দ্য প্রসেস অফ এস্টিমেটিং দ্য রিলেশনশিপ বিটুইন ইনপুট এন্ড আদার আউটপুট ভেরিয়েবলস। আমি যখন ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলস এর মধ্যে রিলেশনশিপ তৈরি করি, একটা ডাটা সেটের মধ্যে ইনপুট ভেরিয়েবল কয়টা দেওয়া আছে, আউটপুট ভেরিয়েবল কয়টা দেওয়া আছে, যখন এই দুইটার মধ্যে আমরা ক্লাসিফিকেশন করি, রিলেশনশিপ তৈরি করি, তখন সেটাকে আমরা কি বলি? রিগ্রেশন বলি, ওকে? তাহলে রিগ্রেশন সংজ্ঞা কি হবে? রিগ্রেশন বেসিক্যালি কি করে বলতো? ইনপুট ডাটা এবং আউটপুট ডাটা, ইনপুট ভেরিয়েবলস এবং আউটপুট ভেরিয়েবলস এর মধ্যে কি করে? রিলেশনশিপ তৈরি So relationship built up করে। রিলেশনশিপ তৈরি করে, ওকে? সো রিগ্রেশন অ্যানালাইসিস করে। তাহলে এটা কি সুপারভাইজড নাকি আনসুপারভাইজড? Unsupervised. অ্যানালাইসিস কোথায় ইউজ হয়? আনসুপারভাইজে। আর প্রেডিকশন কোথায় ইউজ হয়? Supervised. So regression analysis is a set of statistical methods. এটা একটা statistical method বলা হয়। এটা ইউজ হয় কোথায়? Used for the estimation of the relationship between dependent variable and independent variable. তাহলে dependent variable কোনটা আর independent variable কোনটা? A equal to B plus 2। এখানে B একটা ভেরিয়েবল, A একটা ভেরিয়েবল। এর মধ্যে প্রথম কোনটা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এ না বি? এ স্যার। এ কেন ডিপেন্ডেন্ট? স্যার এর মান বি এর উপর ডিপেন্ড করে স্যার। বি এর মান এর মান বি এর উপর ডিপেন্ড করে, এক্স্যাক্টলি। সো আমরা বুঝতে পারলাম যে বি এর মানটা আসলে আমরা বি এর মান যা দিব সেটার উপর ডিপেন্ড করে। আর বিটা কি? বিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা স্বাধীন। বি এর মান 2 হলে এ এর মান 4, বি এর মান 3 হলে এর মান 5, বি এর মান 5 হলে এর মান 7। সো এর মানটা সবসময় ডিপেন্ডেন্ট বি এর উপরে। সো বেসিক্যালি যখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব তখন হচ্ছে আমরা দেখব যে হচ্ছে আমাদের যে গিভেন ডাটা সেট আছে, হ্যাঁ, সেই ডাটা সেটের যে ইনপুট ভেরিয়েবলস আছে এবং আউটপুট ভেরিয়েবলস আছে। সো ইনপুট এবং আউটপুট ভেরিয়েবলস এর মধ্যে যেগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেগুলোর মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করা। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় যে একটা হবে এরকম না, একের অধিক হতে পারে, মোর দেন ওয়ান হতে পারে, ওকে? সো ইট ক্যান বি মোর দেন ওয়ান ভেরিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা হবে। সো আমরা ইট ক্যান বি ইউটিলাইজড টু অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ রিলেশনশিপ। তাহলে আমরা কয়েকটা ভেরিয়েবলস এর মধ্যে, দুইটা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারবো। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মধ্যে আমরা রিলেশনশিপ তৈরি করার জন্য আমরা রিগ্রেশন ইউজ করি। রিগ্রেশন ইজ এ টেকনিক ইউজ টু মডেল এন্ড অ্যানালাইজ। রিগ্রেশন টেকনিকটা ইউজ করা হয় কি করতে? কোনো কিছুকে
মডেলিং করতে অথবা অ্যানালাইসিস করতে ইউজ করা হয়। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভেরিয়েবলস এন্ড অফেন time how they contributes are related to the producing a particular outcome together। হ্যাঁ, যখন হচ্ছে আমরা মানে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসে, সেগুলো সবগুলোর যোগফল, বিয়োগফল বা গুণফল, সামেশন সবগুলো একসাথে করে কি আর রেজাল্ট আসে সেটা দেখা, সেটা নিয়ে আলোচনা করাই হচ্ছে আমার রিগ্রেশনের উদ্দেশ্য। মনে করো তুমি যদি লিখো যে a equal to b plus c plus d plus 3, তার মানে কি এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে? তিনটা। যে তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যোগফল করে সবগুলোকে সামেশন করে আমরা যখন একটা ফাইনাল প্রেডিকশন করতে পারি, ফাইনাল একটা ভ্যালু প্রডিউস করতে পারি। সো আমাকে এখানে এই রিগ্রেশনের মধ্যে পার্টিকুলার আউটকাম টুগেদার, মানে অনেকগুলো ডাটা অ্যানালাইসিস করে যখন একটা পার্টিকুলার আউটকাম প্রডিউস করা হয় সেটাকে আমরা রিগ্রেশন করি। সো রিগ্রেশন ক্লিয়ার? জি স্যার। তাহলে রিগ্রেশন কয় ধরনের আছে? রিগ্রেশন আছে তিন ধরনের রিগ্রেশন। একটা হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন, সরি লিনিয়ার রিগ্রেশন, আর হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, আর একটা হচ্ছে পলিনোমিয়াল রিগ্রেশন। কয় ধরনের রিগ্রেশন আছে? তিন ধরনের। সো রিগ্রেশন কত প্রকার? লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এবং পলিনোমিয়াল রিগ্রেশন। ওকে, তাহলে আমরা তিন ধরনের রিগ্রেশন দেখলাম। এখানে তিন ধরনের রিগ্রেশন প্রত্যেকটাই কিন্তু দেখো আমি কি বলছিলাম, প্রত্যেকটাই কি বললাম যে ইনপুটের সাথে আউটপুটের রিলেশনশিপ। একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন যেটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যার উপর বেস্ট করে হচ্ছে আমরা এই ভাগগুলা করতে পারি। যদি তোমার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা মানে যেটা হচ্ছে তোমার যেগুলোর উপরে যেগুলোর ভ্যালু হচ্ছে তোমার বের করতে হবে, যেগুলোর মান হচ্ছে নির্দিষ্ট না, সেগুলোর সংখ্যার উপর বেস্ট করে হচ্ছে আমরা এই ক্লাসিফিকেশনটা করি। এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, আর হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, আর হচ্ছে কি পলিনোমিয়াল। দেখো এখানে আমরা এক্সাম্পলে চলে আসি ডিরেক্টলি। লিনিয়ার রিগ্রেশন কি বলা আছে? এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া আছে দেখো তো? একটা, এ বি এবং এটা কি এপসাইলন না? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তো এখানে ভেরিয়েবল কয়টা? বেসিক্যালি ভেরিয়েবল তো এক্স আর ওয়াই না? আর এ বি এবং এপসাইলন এগুলোর মান তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কিনা? শুনতেছো আমার কথা? স্যার এ বি এর মান কনস্ট্যান্ট স্যার, এটা কি হয়েছে? হ্যাঁ, এ বি সি এগুলো কনস্ট্যান্ট না? তোমরা হচ্ছে পড়ো না এক্স যে ax প্লাস বি 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 ax স্কয়ার প্লাস bx প্লাস এই ধরনের ইকুয়েশন পড়ো না, কমপ্লেক্স ইকুয়েশনটা দেখো তো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এর জন্য আমরা ইকুয়েশন পড়ছি কিনা ছোটবেলায় ম্যাথে? ছোটবেলায় বলতে কি ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারে? জি স্যার, বুঝছি স্যার। তাহলে সেখানে কি এ বি সি এগুলো কি কনস্ট্যান্ট কিনা? জি স্যার, জি। এখানে আমরা যদি এভাবে দেখি তাহলে এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবল কয়টা আছে? দুইটা আছে কিনা, এক্স এবং ওয়াই কিনা? জি। এর মধ্যে ডিপেন্ডেন্ট কয়টা আর ইন্ডিপেন্ডেন্ট কয়টা? ডিপেন্ডেন্ট একটা স্যার। দুইটা তো একটা দেখতে পাচ্ছি নাকি? তো আমার সংজ্ঞাটা হচ্ছে কি লিনিয়ার রিগ্রেশন কাকে বলে? ইফ এ সিঙ্গেল ইনপুট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এন্ড আউটপুট ভেরিয়েবলস। তাহলে কয়টা হবে? একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে এবং একটা আউটপুট হবে। তাহলে আমরা লিনিয়ার রিগ্রেশন কোন ধরনের মডেলকে বলবো? linear regression model that assess the relationship between a dependent variables and one independent variable. So dependent variable কি এখানে y এবং independent variable কি x। x এর সংখ্যা কয়টা? একটা স্যার। হ্যাঁ, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সংখ্যা যদি একটা হয় তাহলে সেই ইকুয়েশনকে আমরা কি বলবো? লিনিয়ার রিগ্রেশন। মনে করো এখানে এই এ বি সি এর মান মনে করো হচ্ছে 1, হ্যাঁ, বি এর মান মনে করো 1, এপসাইলন এর মান মনে করো হচ্ছে 0। তাহলে x এর মান যদি তুমি হচ্ছে এখানে 1 দাও তাহলে y এর মান কত আসবে? 2 আসবে কিনা? জি স্যার। আবার সেম জিনিস a এবং b এর মান তো সেম, x এর মান তুমি হচ্ছে 2 দাও তাহলে এখানে কত আসবে? 3। সেম ইকুয়েশনে 1 + 1 এইটার মান 3 দাও, 3 একে 3 4,
রাইট? আবার এখানে 5 দাও, 1 প্লাস 4, তাহলে 4 একে 4 কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে তুমি দেখো তো এগুলা কার মান? এগুলা কার ভ্যালু? ওয়াই স্যার, y নাকি x এর ভ্যালু? ওয়াই এর ভ্যালু স্যার। ওয়াই ভ্যালু স্যার। আচ্ছা, তো আমরা এখানে এগুলা সবগুলা মান কিসের পেলাম? এগুলা y এর মান। তাহলে এখানে x এর মান কোনগুলা? x এর মান 1 2 3 4, তাই কি না? তাহলে x এর এই মানের জন্য y এর এই মান পেলাম। এখন তুমি এটা যদি একটা সরল রেখা আকারে দেখাও, মনে করো এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ, বুঝছো কিন্তু? তাহলে x অক্ষের মান কত কত পেলাম? 1 2 3 4, 1 2 3 4। আর y এর মান কত পেলাম? 2 3 4 5, 5 4 3 2। তাহলে এখন আসো x এর মান 1 এর জন্য y এর মান কত হয়? x এর মান 1 এর জন্য y এর মান কত হয়? 2 হয় কিনা? এখানে একটা বিন্দু পাচ্ছি। x এর মান 2 এর জন্য y এর মান কত হয়? 3 হয়। x এর মান 2 এর জন্য y এর মান 3, এখানে একটা বিন্দু পাচ্ছি। তারপর হচ্ছে x এর মান জি, 3 এর জন্য y এর মান কত হয়? 4 হয়। 3 এর জন্য y এর মান 4 হয়। x এর মান 4 এর জন্য y এর মান কত হয়? 5 হয়। এখন এই মূল বিন্দু থেকে এটা সবগুলা বিন্দু একসাথে করো, কি পাচ্ছি আমি? রেখার সরল কোন একটা লাইন পাচ্ছি কিনা? জি স্যার। তাহলে এই জন্য এটাকে কি বলা হয়? লিনিয়ার 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 মডেল বলা হয়। দেখো, দা সিম্পল লিনিয়ার মডেল এক্সপ্রেসিং দা ফলোইং ইকুয়েশন। আমরা এই ধরনের ইকুয়েশন মাধ্যমে আমরা লিনিয়ার মডেলকে ড্র করতে পারি। এবং এই লিনিয়ার মডেলে যখন হচ্ছে আমরা কোনো একটা লাইন আঁকবো, সেই লাইনটা দ্যাট ইজ এ লাইন। ওকে, সো এ সিঙ্গেল ইনপুট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এন্ড ওয়ান আউটপুট ভেরিয়েবলস ইউজিং এ লিনিয়ার মডেল, দ্যাট ইজ এ লাইন। আমরা সবসময় যখনই লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করব, সেখানে যে যদি আমরা কোনো গ্রাফিক্যাল ভিউ আলোচনা করি, সেখানে ডাটাটা কি আসবে? দেখতে কেমন আসবে? কেমন আসবে দেখতে? একটা লাইন আসবে না? লাইন আসবে কিনা? জি স্যার। আচ্ছা, এটাও আমরা রিগ্রেশন নিয়ে যখন আলোচনা করব তখন হচ্ছে আমরা দেখাবো, হ্যাঁ, যে একটা লাইন কিভাবে আসে, একটা ডাটা সেটের মধ্যে লাইন কিভাবে আসে। কারণ আমাদের অনেকগুলা ডাটা সেট আছে, যে ডাটা সেট গুলোর মধ্যে হচ্ছে আমরা যেখানে দুই ধরনের ডাটা আছে, সেই দুই ধরনের ডাটার মধ্যে কোনটা কিভাবে আউটপুট দেয় সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। তো তোমরা একটু হচ্ছে মানে পেটিয়েন্স নিয়ে হচ্ছে ধৈর্য ধরো, বা কোনো কিছু যদি না বুঝো তাহলে বলতে পারো যে স্যার হচ্ছে এটা বুঝি না। কিন্তু এটা প্র্যাকটিক্যালটা যখন আমরা ডাটা সেট নিয়ে আলোচনা করব তখন হচ্ছে সেখানে আরো ক্লিয়ার হবা যে আমরা দুই ধরনের ডাটা নিব, দুই ধরনের ডাটা নিয়ে আমরা এটার উপরে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করব এবং সেখানে দেখবো হচ্ছে আমরা কিভাবে একটা সরলরেখা পাই। এখন থিওরিটিক্যালি বুঝছি কিনা? জি স্যার। আচ্ছা, তারপর আসো মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা মাল্টিপল হবে, যেখানে ছিল একটা সিঙ্গেল ছিল, এখানে চলে আসছে কয়টা? কয়টা আসছে বলো? একটা, দুইটা, তিনটা। তাহলে যদি আমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, ওই ধরনের রিগ্রেশন মডেলকে বলবো যেটার কাজ কি, যেটাকে হচ্ছে একটা সিঙ্গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে একটা, ঠিক আছে, বাট মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, অনেকগুলা ভেরিয়েবলস কে সামেশন করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটার মান হবে কি? সেই ভ্যালুটার মান হবে y এর মান। ঠিক আছে? তাহলে এখানে আমরা অনেকগুলা ভ্যালু যেহেতু আছে, সেগুলোকে অনেকগুলা যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করতে হবে। তাহলে এই ধরনের ডাটা যদি থাকে, তাহলে এটা কোনটা বলতো? এই যে ডায়াবেটিসের ডাটা সেট, এটা কি ধরনের ডাটা সেট? লিনিয়ার নাকি মাল্টিপল? জি, মাল্টিপল। লিনিয়ার স্যার। হ্যাঁ, মাল্টিপল লিনিয়ার। কারণ কি, দেখো এখানে হচ্ছে তোমার ইনপুটের ভ্যালু অনেকগুলো আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে সবগুলাকে তোমাকে অ্যানালাইসিস করে তারপর তোমাকে আউটকাম নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এটাকে আমরা বলতেছি কি মাল্টিপল লিনিয়ার ডাটা। এবার আসো মাল্টিপল লিনিয়ারের পরে দেখো এখানে হচ্ছে একটা গ্রাফিক্যাল ভিউ দেখানো হয়েছে যে লিনিয়ার ডাটা এবং মাল্টিপল লিনিয়ার ডাটার মধ্যে আসলে কি পার্থক্য। দেখো এখানে তাহলে দেখো তো ইটারেশন বাড়ছে, ইটারেশন বাড়তে বাড়তে যখন হচ্ছে তোমার সর্বশেষ ইটারেশনে যাবে, তার মানে দেখো y ইকুয়াল টু mx প্লাস c বা mx প্লাস b, এরকম একটা ইকুয়েশন আছে কিনা? y ইকুয়াল টু mx প্লাস c অথবা b, এরকম একটা ইকুয়েশন আছে কিনা? এটা কার? জি স্যার। লিনিয়ারের ভ্যালু কিনা? এখন এই x এর জায়গায় যখন মাল্টিপল ভ্যালু চলে আসবে, তখন দেখো
y equal to mx plus c। এখন এই x এর ভ্যালু যখন হচ্ছে তোমার এক একটা ইটারেশন যখন বাড়তে থাকবে, অনেকগুলো ইটারেশন চলে আসবে, তখন হচ্ছে আমরা দেখো এই প্রত্যেকটা ডাটার মধ্যে একটা মূল পয়েন্ট পাচ্ছি, একটা মূল ভ্যালু পাচ্ছি। ওকে, তাহলে এটাকে যদি দেখো যে আস্তে আস্তে ইটারেশন বাড়ার সাথে সাথে আমি ডাটাগুলোর মাঝখানে একটা ভ্যালু পাচ্ছি, একটা সরল রেখা পাচ্ছি। এই সরল রেখাটা কি করতেছে, দুইটা ডাটা সেটের মধ্যে একটা পার্থক্য তৈরি করে দিচ্ছে। এটা কি লাইন না? তাহলে এটাকে আমরা কি বলবো, কি ধরনের লিনিয়ার রিগ্রেশন? সরি, এটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল না। তাহলে এটা কি ধরনের রিগ্রেশন? লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশনের মান কি হচ্ছে, একটা সরলরেখা পাচ্ছি। ক্লিয়ার কি? এটা বুঝছি না বুঝি নাই? তাহলে আমরা এই দুই ধরনের ডাটার মাঝখানে একটা লেভেলিং করলাম, একটা সরলরেখা তৈরি করলাম, x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে আমরা একটা সরলরেখা তৈরি করলাম, যেটা হচ্ছে ইটারেশন। মানে ইটারেশন এক একটা স্টেপ বাড়ার সাথে সাথে আমরা এরকম একটা গ্রাফিক্যাল ভিউ পাই। এবার হচ্ছে থার্ড, যেটা পলিনোমিয়াল রিগ্রেশন। পলিনোমিয়াল রিগ্রেশন কোনটা বলবো? এটা হচ্ছে নন লিনিয়ার ডাটা, লিনিয়ার ডাটা না, নন লিনিয়ার সেপারেবল ডাটা। মানে কি, যদি এরকম হয়, কিউব হয়, আমরা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়ে আসছিলাম 7 সেমিস্টারে, মনে আছে তোমাদের? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, তাহলে দেখো ওখানে হচ্ছে লিনিয়ার এবং নন লিনিয়ার ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করি নরমালি। আমিও নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সটা পড়াই, সেজন্য বললাম। তাহলে এই লিনিয়ার এবং নন লিনিয়ার ইকুয়েশনের মধ্যে নন লিনিয়ার ইকুয়েশন কোনটা? যেই ইকুয়েশনের হচ্ছে ঘাত, ঘাত ঘাত মানে কি, টু দি পাওয়ার, এক্স এর পাওয়ার যখন 2 এর চেয়ে বেশি হবে, সরি 1 এর চেয়ে বেশি হবে, 1 2 না, এক্স এর পাওয়ার যখন যে কোনো ভ্যালু a স্কয়ার, তাহলে a কোথাও যদি স্কয়ার থাকে বা কিউব থাকে বা টু দি পাওয়ার 4 থাকে, তাহলে ওই ধরনের ইকুয়েশনকে আমরা কি বলবো? কি বলবো বলো? নন লিনিয়ার ইকুয়েশন বলবো। এই যে এই ইকুয়েশন গুলোতে প্রত্যেকটাতে x1 x2 x3 আছে, তো কোথাও কি পাওয়ার আছে? কোথাও x স্কয়ার x কিউব এরকম কোনো ভ্যালু আছে কোথাও? না স্যার। নাই। এজন্য যেটাকে আমরা মাল্টিপল লিনিয়ার বলি। আচ্ছা, আর পলিনোমিয়াল কোনটা? যেখানে হচ্ছে x এর পাওয়ার থাকবে, ঘাত থাকবে। হ্যাঁ, দেখো তো, যে a ইনটু বা এই যে a এর উপর স্কয়ার, শুধু x হবে এরকম না, যে কোনো কিছু ভেরিয়েবল নন ভেরিয়েবল হতে পারে। তার মানে কোনো ইকুয়েশনে যদি পাওয়ার থাকে, x কিউব, a কিউব, b কিউব, c কিউব, সো এই ধরনের ইকুয়েশনকে আমরা কি বলি? নন লিনিয়ারলি সেপারেবল ডাটা। সো এই ধরনের ডাটাকে যেই রিগ্রেশন অ্যানালাইসিস মডেলের মাধ্যমে সলভ করা হয়, সেটাকে আমরা কি বলি? পলিনোমিয়াল রিগ্রেশন অ্যানালাইসিস। ঠিক আছে? So for polynomial regression, the power of some independent variables is more than 1. যে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর মান অনেক সময় কি হয়? 1 এর চেয়ে বেশি হয়। তো যে সকল ইকুয়েশনে পাওয়ারের মান, ভ্যালুর মান, ভেরিয়েবলের মান 1 এর চেয়ে বেশি, সেগুলোকে আমরা কি বলবো? হ্যালো, সেটাকে আমরা কি বলবো বলো? পলিনোমিয়াল রিগ্রেশন। মনে করো এখানে x1 এর ভ্যালু আমি স্কয়ার দিলাম, তাহলে এটা কি x এর পাওয়ার কি 1 এর চেয়ে বেশি হয়ে গেল কিনা? তাহলে এটাকে আমরা কি বলবো? জি স্যার, পলিনোমিয়াল ইকুয়েশন। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন কি? যে সকল ইকুয়েশনে x এর ঘাত বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ঘাত কি 1 এর চেয়ে বেশি, স্কয়ার, কিউব, মাল্টিপল থাকবে, সেগুলোকে আমরা কি বলি? পলিনোমিয়াল ইকুয়েশন বলি। ওকে, দেখো এই যে পলিনোমিয়াল ইকুয়েশনের একটা ফিগার দেওয়া আছে, দেখো এখানে ইটারেশন শুরু হয়েছে, দেখো তাহলে অনেক ডাটা, অনেক ধরনের ডাটা, এর মধ্যে দেখো ট্রেন ডাটা এবং টেস্ট ডাটা দেওয়া আছে। তো যখন হচ্ছে তোমার সেই ডাটাটা হবে, পলিনোমিয়াল ইকুয়েশন গুলো দেখতে কি রেখাগুলো সরলরেখা হবে নাকি এই ধরনের কার্ভ আকৃতির হবে? যেহেতু পলিনোমিয়াল ঘাত আছে, তাহলে সেক্ষেত্রে সেগুলোকে দেখবা সাইন অথবা কসের যে কার্ভ আছে, দেখতে কেমন? সাইন এবং কসের কার্ভ দেখছো না? এটা যদি রেখা হয়, তাহলে সাইন অথবা কসের রেখাগুলো এরকম না, ঢেউ আকৃতির হয় না? সাইন কস হয়। সো পলিনোমিয়াল ডিগ্রির ক্ষেত্রে, পলিনোমিয়াল ডাটার ক্ষেত্রে এই ধরনের। তাহলে যদি তুমি এই অসংখ্য ডাটা সেটের উপর হচ্ছে দুইটা মডেল অ্যাপ্লাই করো, তাহলে একটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো লিনিয়ার ডাটা। সো এখানে আমি এই ডাটা হচ্ছে পলিনোমিয়ালের, কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করলাম কি ডাটা? লিনিয়ার ইকুয়েশন অ্যাপ্লাই করলাম। তাহলে দেখো তো, লিনিয়ার ইকুয়েশনের যেই ডাটা পয়েন্টের যে ডিফারেন্ট গুলো হলো, যে লাইনটা হলো, সেই লাইনটা দেখতে সুন্দর নাকি এই লাইনটা হচ্ছে সবগুলা ডাটার কাছাকাছি পয়েন্টকে স্পর্শ করেছে, নাকি এটা করছে? কোনটা? বাম পাশেরটা নাকি ডান পাশেরটা? স্যার ডান পাশেরটা। ডান পাশেরটা। কারণ কি? কারণ ডান পাশে হচ্ছে আমার এখানে
দেখো যেটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন, তার মানে আমাকে হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশনের জন্য পলিনোমিয়াল মডেল অ্যাপ্লাই করতে হবে। যখন তুমি পলিনোমিয়ালের জন্য হচ্ছে তুমি লিনিয়ার অ্যাপ্লাই করবে, তখন দেখবা যে অনেকগুলা ডাটা তোমার এই রেখার বাইরে ডানে বামে চলে যাচ্ছে, মানে এক্সাক্ট তুমি হচ্ছে সরলরেখা পাবা না। সেই জন্য হচ্ছে আমরা যখন পলিনোমিয়াল ডাটা পাবো সেটার উপর আমরা পলিনোমিয়াল রিগ্রেশন মডেল অ্যাপ্লাই করব। সো দ্যাটস অল ফর লেকচার 4। লেকচার 4 হচ্ছে আমরা 3 ধরনের রিগ্রেশনের কথা আলোচনা করলাম, এবং এগুলো হচ্ছে আমরা হচ্ছে ইনশাআল্লাহ ল্যাবে দেখবো যে কিভাবে ডাটাকে হচ্ছে ডাটার রেখা আঁকা হয়, রেখা এঁকে হচ্ছে সেগুলোকে হচ্ছে আলাদা করে ক্লাসিফাই করা হয় এবং ডিসিশনের কাছে যাওয়া যায়, সেটা আমরা হচ্ছে ইনশাআল্লাহ ল্যাবে দেখবো। তো আর কোনো কোশ্চেন আছে? নাই আচ্ছা, এটাকে অনেক সময় মাল্টিপল লিনিয়ার বলা হয়। মাল্টিপল, এখানে এক্স এর ভ্যালু কিন্তু 1, কিন্তু দেখো এখানে কিন্তু যখন হচ্ছে আমি মানে অনেকগুলো ইটারেশন চালাই, দেখো আমার এম কিন্তু কনস্ট্যান্ট ছিল, তাই না? এম এর ভ্যালু কি বাড়তেছে না? দেখো তো বাড়তেছে কিনা? জি স্যার বাড়তেছে। আবার এক্স এর ভ্যালু কিন্তু একটা ভেরিয়েবল, সো এই জন্য আর কি এটাকে মাল্টিপল লিনিয়ার লেখা হয়েছিল। বাট আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি বুঝাচ্ছি, যেখানে যদি শুধু এক্স আছে, তো এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালু যখন দুইটা ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? মাল্টিপল লিনিয়ার। বাট যখন শুধু একটা ভ্যালু চেঞ্জ হবে তখন সেটাকে আমরা লিনিয়ার ভ্যালু বলবো। তো আজকে আমরা বেসিক্যালি 3টা মডেল আলোচনা করলাম, নাকি দুইটা মডেল। একটা হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন, যেটার কাজ কি? এটার কাজ হচ্ছে দুই ধরনের ডাটার মাঝখানে একটা ক্লাসিফায়ার তৈরি করা, একটা মাঝখানে ডিভাইডার দেওয়া। এই ডিভাইডারের কাজ কি? এই ডিভাইডারের কাজ হচ্ছে দুই ধরনের ডাটাকে আলাদা করে দেওয়া। রিগ্রেশনের কাজ সেম, এটারও কাজ হচ্ছে দুই ধরনের ডাটার মধ্যে আলাদা করা। বাট সাপোর্ট ভেক্টর মেশিনটাকে আমরা ইউজ করছি কোথায়? সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে। আর এটা যেটা রিগ্রেশনটাকে সেটাকে ইউজ করছি কোথায়? আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে। স্যার। ওকে।